আসসালামু আলাইকুম। আজকে আপনাদের সামনে নতুন একটি ভিডিও নিয়ে হাজির হয়েছি। খুবই অত্যাধুনিক একটি ভিডিও হবে। এই যে অনেকগুলো বোতল দেখতে পাচ্ছেন আমার সামনে। এগুলো হচ্ছে পানির বোতল। ব্যাটারি চালিত অটোরিক্সা যে সমস্ত পানিগুলো ব্যবহার করা হয়, অর্থাৎ অ্যাসিড ব্যবহার করা হয়, সে সমস্ত অ্যাসিডের বোতল। আপনারা চাইলে বাসাবাড়িতে ব্যবহৃত বিভিন্ন ধরনের তেলের বোতল এবং অন্যান্য যে সমস্ত বোতলগুলো পাওয়া যায়, পানির বোতল, ওই সমস্ত বোতলগুলো ব্যবহার করতে পারেন। এই সমস্ত ৫ লিটার বোতলে যদি স্ট্রবেরি চারা রোপণ করি, অনেক সুন্দর ফলন আসে এবং অনেক ভালো ফলন আসে। গত বছর আমি এভাবে রোপণ করেছি এবং আপনাদের মাঝে উপস্থাপন করার চেষ্টা করেছি। আপনারা অনেকেও বিষয়টা আবার একটু ভালোভাবে জানতে চেয়েছেন, তাই আবারও নতুন করে একটি ভিডিও আপনাদের সামনে হাজির করার চেষ্টা করেছি। স্ট্রবেরি চাষ করার জন্য সর্বপ্রথম আমাদেরকে মাটি প্রস্তুত করতে হবে এবং মাটিটা কিভাবে প্রস্তুত করবে, এটাই হচ্ছে সবচেয়ে ক্রিটিক্যাল বিষয়। আমি সবসময় আপনাদেরকে অর্গানিক পদ্ধতিতে স্ট্রবেরি চাষ করার কথা বলে থাকি। কিভাবে অর্গানিকভাবে স্ট্রবেরি চাষ করবেন, কোনো প্রকার রাসায়নিক সার ব্যবহার না করে ভালো ফলন কিভাবে পাবেন, সেরকম বিভিন্ন টিপস আপনাদেরকে দিয়ে থাকি। স্ট্রবেরি গাছ ততটা রাসায়নিক সার পছন্দ করে না, যে কারণে জৈব সার ব্যবহার করলেই ভালো হয়। রাসায়নিক সারটা শুধুমাত্র বাণিজ্যিকভাবে স্ট্রবেরি চাষের ক্ষেত্রে যথেষ্ট, তবুও কাউকে বাণিজ্যিকভাবে স্ট্রবেরি চাষ করার জন্য রাসায়নিক সারটাকে সাজেশন দিই না। প্রথমত রাসায়নিক সার দিয়ে স্ট্রবেরি চাষ করলে স্ট্রবেরি চাষের খরচটা অনেক বেড়ে যায় এবং রাসায়নিক সারের পরিমাণটা যদি একটু কম বেশি হয়, সেক্ষেত্রে আপনি পুরোই ক্ষতির সম্মুখীন পড়ে যাবেন। এই জন্য স্ট্রবেরি চাষ করার জন্য সর্বপ্রথম আপনাকে জৈব উপায়ে কিভাবে স্ট্রবেরি চাষ করা যায়, সে সমস্ত বিষয়গুলো মাথায় রাখতে হবে। জৈবভাবে স্ট্রবেরি চাষ করতে হলে মাটির সাথে কি মিশ্রণ করতে হবে, স্ট্রবেরি চাষের জন্য মাটি কিভাবে তৈরি করবেন, এই ভিডিওটি মূলত ২টি পর্বে রূপান্তরিত করা হবে। প্রথম পর্বটি হবে শৌখিনভাবে স্ট্রবেরি চাষ করার জন্য মাটি কিভাবে তৈরি করবেন সে বিষয়ে, এবং দ্বিতীয় পর্বটি হবে বাণিজ্যিকভাবে স্ট্রবেরি কিভাবে চাষ করবেন সে বিষয়ে মাটির তৈরির একটি ভিডিও দেওয়া হবে। যার যেটা প্রয়োজন আপনারা দেখে নিতে পারেন। এখন আসি মূল কথায়, এই বোতলগুলোতে কিভাবে স্ট্রবেরি চাষ করলে ফলন বেশি পাওয়া যাবে, স্ট্রবেরি চারা রোপণ করার জন্য মাটিটা কিভাবে প্রস্তুত করতে হবে। প্রথমত আমরা বোতলগুলোকে কেটে নিয়ে একটু গুছগাছ করে নিই, তারপর মাটি প্রস্তুতের কাজটা আপনাদের মাঝে শেয়ার করব। এরকম প্রতিটা বোতলের এই উপরের মুখটা কেটে ফেলে দেব। আপনাদেরকে এখানে একটি গাছ দেখাই। এই যে দেখুন, এগুলো গত বছরের রোপণ করা আমার গাছ। এগুলোকে এখনো মিডিয়াটা পরিবর্তনও করা হয়নি এবং নতুনভাবে পোটিং করা হয়নি। এটা হচ্ছে গত বছরের গাছ। এই বোতলটা কিন্তু এট ফার্স্ট এভাবে ছিল। যখন এটা এভাবে ছিল, বোতলের নিচের অংশটাকে কেটে দিয়েছি, কেটে দিয়ে এভাবে ঘুরিয়ে নিয়েছি। ঠিক এভাবে দেওয়ার পর গাছটা কিন্তু একদম সুন্দরভাবে বসার মতো হয়ে গেছে। এরকমভাবে প্রতিটা বোতলকে আমরা কেটে নেব। বোতলটাকে কেটে নেওয়ার সময় একটা জিনিস খেয়াল রাখতে হবে, বোতলের যে এই উপরে যে মুখটা আছে, পুরো এই মুখটা কতটুকু পর্যন্ত জায়গা দখল করে। এখানে খেয়াল করলে দেখতে পারবেন যে এতটুকু পরিমাণ জায়গা দখল করে। তাহলে হিসেব অনুযায়ী যদি এতটুকু আসে, তাহলে এতটুকু আমরা কেটে নিচে রেখে দেবো। এই যে আপনাদেরকে দেখাই, এভাবে বসানো হয়েছে। এরকম ভাবে প্রতিটা বোতলকে কেটে নেব। এখানে একটু খেয়াল করলে দেখতে পারবেন যে প্রতিটা বোতল কিন্তু ঠিক এরকম শেপে কাটা হয়েছে। এখন যদি গাছ রোপণ করি, এটার ভিতরে মাটি থাকবে এবং নিচে পানি থাকবে। একটা জিনিস একটু খেয়াল করে দেখতে পারেন, আপনারা অনেকভাবেই হয়তো বা চারা রোপণ করতে পারেন, কিন্তু এখানে স্পেসিফিক একটা বিষয় হচ্ছে, একটা জিনিস আপনি খেয়াল করে দেখতে পারেন, যখন আপনি গাছে পানি দেবেন, গাছে পানি দেওয়ার পর কিন্তু পানিটা সরাসরি এই নিচ দিয়ে সরে চলে আসবে। চলে আসার পর থাকবে কোথায়, এই যে এটার ভিতর থাকবে। এটা কিন্তু আপনি ট্রে হিসেবে ব্যবহার করতে পারেন। এতে করে কি হবে, যখন আপনি দেখা যায় ২ দিন ৪ দিন বা ৫ দিনের ছুটিতে বাসা থেকে বের হবেন, যদি এভাবে গাছগুলো রোপণ করা থাকে, তাহলে পানির পরিমাণটা একটু বেশি দিলে দেখা যায় সরাসরি নিষ্কাশিত হয়ে এই ট্রের ভিতর জমা থাকবে, অর্থাৎ এই বোতলের কৌটোটার ভিতর জমা থাকবে। জমা থাকার পর মাটি পানি শোষণের মাধ্যমে আবার তার প্রয়োজন হলে পানি নিতে পারবে। কিন্তু এখানে একটা জিনিস খেয়াল রাখতে হবে, যখন বর্ষাকাল আসবে, বর্ষাকাল আসলে আপনার এই কৌটাগুলোকে এভাবে ফুটো করে দিতে হবে। ফুটো করে দিলে যখন আপনার বর্ষাকালে অতিরিক্ত পানি হবে, ওভারলোডিং হয়ে বেরিয়ে চলে আসবে। এতে করে গাছ মারা যাবে না। এখন আপনাদের মাঝে শেয়ার করব কিভাবে আপনারা মাটিটা প্রস্তুত করবেন। মাটি প্রস্তুত কিভাবে করতে হয় তা আপনাদের মাঝে শেয়ার করব এবং তা দেখানোর চেষ্টা করব। আমার হাতে তত সময় না থাকার কারণে আমি তত পরিমাণে মাটি নিতে পারিনি। তবে আশা রাখছি এখানে এই মাটিগুলো দ্বারা যতগুলো গাছ রোপণ করা সম্ভব ততগুলো রোপণ করব, এবং বাকি যে সমস্ত বোতলগুলো আছে সে সমস্ত বোতলগুলোতে রাত্রে চারা রোপণ করব। অ্যাকচুয়ালি আমি দিনে ততটা সময় পাই না গাছ রোপণ করার এবং গাছে পানি দেওয়ার, গাছ পরিচর্যা করার। আমি বেশিরভাগ সময়ই দেখা যায় রাত্রে গাছের যত্ন করি, গাছে পানি দেই। টোটালি দেখা যায় সব ধরনের কাজটা রাতেই করা হয়। কিন্তু এই বিষয়টা আপনাদের মাঝে শেয়ার করার জন্য একটু কষ্ট হলেও আমার দিনই এটা প্রস্তুত করতে হয়েছে। অনেকদিন ধরে আপনাদের মাঝে এই বিষয়টা শেয়ার করব বলে আর শেয়ার করা হচ্ছে না, কারণ আমার দিনে ততটা সময় হয় না।
এখানে যে মাটিটা দেখতে পাচ্ছেন, এই মাটির সাথে পর্যাপ্ত পরিমাণে জৈব সার ইউজ করা আছে। জৈব সার হিসেবে আপনি গোবর সার ব্যবহার করতে পারেন, অথবা বাজারে যে সমস্ত জৈব সারগুলো কিনতে পাচ্ছেন সেই সমস্ত জৈব সারগুলো ব্যবহার করতে পারেন। যতটুকু পরিমাণে মাটি নেবেন তার অর্ধেক পরিমাণে জৈব সার নেবেন। যদি আপনি 60% মাটি নেন, 30% জৈব সার নিতে হবে এবং বাকি 10% অন্যান্য উপাদান নিতে হবে। অন্যান্য উপাদান হিসেবে আমি তত কিছু ব্যবহার করি না, শুধুমাত্র ডিমের খোসাটা ব্যবহার করি, কারণ এটা ক্যালসিয়ামের খুব ভালো একটা কাজ করে। এবং তরল সার হিসাবে সরিষার খোল পচা পানিটা ব্যবহার করি। সরিষার খোল পচা পানি অলরেডি প্রস্তুত করা আছে, আমি এই ধরনের সারটাই বেশি ব্যবহার করি। যেহেতু আমি আপনাদেরকে আগেই বলেছি আমি রাসায়নিক সার গাছে একদমই ব্যবহার করি না, রাসায়নিক সার ব্যবহার করা আমার একদমই পছন্দ না, আমি জৈব সারটাই বেশি ব্যবহার করি। সরিষার খোল পচা পানিটা কিন্তু খুব একটা দুর্গন্ধ, এবং আপনারা যদি এটা ব্যবহার না করেন তাহলে আরেকটা জিনিস করতে পারেন, সরিষার খোল ব্যবহার করতে পারেন, সরাসরি সরিষার খোল ব্যবহার করতে পারেন। এখানে হচ্ছে সরাসরি সরিষার খোল, এটা আমি গতকাল বাজার থেকে কিনে এনেছি। আপনার সরিষার মিল অথবা বাজারে যে সমস্ত সরিষার খোল পাওয়া যায়, গবাদি পশুকে খাওয়ানোর জন্য যে সমস্ত সরিষার খোলগুলো ব্যবহার করা হয় এবং গবাদি পশুকে যে সমস্ত সরিষার খোলগুলো খাওয়ানো হয় সেই সমস্ত সরিষার খোলগুলোকে আপনি ব্যবহার করতে পারেন। এবং অন্যান্য উপাদান হিসেবে ডিমের খোসাটা ব্যবহার করি। এবছর আমার ডিমের খোসাটা তত সংগ্রহ করা হয়নি, তবুও কিছুটা রাখার চেষ্টা করেছি। এখানে অল্প কিছু ডিমের খোসা আছে, ডিমের খোসাটাকে একদম ভালোভাবে পাউডার করে নেবেন। এখনো মোটামুটি অনেকগুলো ডিমের খোসা আছে, এগুলো এখন আমি গাছে দিয়ে দেব। সরিষার খোলগুলোকে ব্যবহার করার পূর্বে এগুলোকে ভালোভাবে গুঁড়ো করে নিতে হবে। তবু আপনারা এই সরিষার খোলগুলোকে আরো বেশি গুঁড়ো করার চেষ্টা করবেন। এখন আমি ব্যবহার করব ডিমের খোসা। এখন এগুলোকে ভালোভাবে মিক্স করে নিই। এখানে আমি কোনো জৈব সার ব্যবহার করিনি, অর্থাৎ কোনো গোবর সার ব্যবহার করিনি, কারণ আপনাদেরকে আগেই বলেছি এখানে গোবর সার মিক্স করা ছিল, তাই এখানে গোবর সার ব্যবহার করিনি। কিন্তু আপনারা জৈব সারটা ব্যবহার করবেন অবশ্যই। তবে মাটিটা প্রস্তুত করতে করতে আপনাদেরকে আরো কিছু সাজেশন দিই। স্ট্রবেরি চাষের জন্য মাটির পিএইচ থাকতে হবে অবশ্যই 5.6 থেকে 6.5-এর ভিতর। এর ভিতরে থাকলে সবচেয়ে ভালো হয়। আপনারা পারলে মাটির পিএইচটা নির্ণয় করে নেবেন, অথবা আপনারা যদি বাণিজ্যিকভাবে স্ট্রবেরি চাষ করেন অবশ্যই আপনাদের নিকটস্থ কৃষি অফিসার অথবা কৃষিবিদদের সাথে আলাপ আলোচনা করে নেবেন এবং মাটিটাকেও ভালোভাবে একটু পরীক্ষা করে নেবেন। স্ট্রবেরি সব মাটিতেই ভালো জন্মায়, কিন্তু স্ট্রবেরি চাষের জন্য উত্তম মাটি হচ্ছে বেলে দোআঁশ। যদি মাটির প্রকৃতি বেশি এঁটেল হয় তাহলে সেক্ষেত্রে কিছু বালু মিক্স করে নিতে পারেন। একটা বোতলে এভাবে মাটি ভরাট করে নিই। এখানে নিচে যে ফাঁপাটা আছে আপনারা হয়তো ভাবতে পারেন ফাঁপাটা দিয়ে মাটিটা পড়ে যাবে, আসলে এরকমটা হবে না। এই দেখুন এখানে কিন্তু অল্প কিছু মাটি পড়লেও যখন পানি দেবেন মাটিটা শক্ত হয়ে আর পড়বে না। মোটামুটি অনেকগুলো বোতলই মাটি ভরাট হয়েছে। এখানে বেশি মাটি নেই এবং আমার হাতে ততটা সময় নেই, এ কারণে এখন আর বেশি চারা রোপণ করব না। শুধুমাত্র আপনাদেরকে দেখানোর জন্য এই বোতলগুলোতে মাটি ভরাট করেছি এবং এগুলোতে চারা রোপণ করব। আপনাদের যদি কারো স্ট্রবেরির চারার প্রয়োজন হয় আমার সাথে যোগাযোগ করতে পারেন। উন্নত মানের স্ট্রবেরির চারা আমরা সমগ্র বাংলাদেশে হোম ডেলিভারিতে দিয়ে থাকি। যদি আপনি বাণিজ্যিকভাবে স্ট্রবেরি চাষ করতে চান সেক্ষেত্রেও আমরা সমগ্র বাংলাদেশে স্ট্রবেরির চারা দিতে পারবো। এই চারাগুলো সরাসরি আমার হাতে তৈরি করা হয়েছিল, মাত্র কিছুদিন আগে চারাগুলো তৈরি করেছি। এবং আপনাদের যদি চারার প্রয়োজন হয় বাণিজ্যিক অথবা শৌখিনভাবে যদি আপনারা স্ট্রবেরি চাষ করতে চান সেক্ষেত্রে আমার সাথে যোগাযোগ করতে পারেন। আপনাদেরকে যে সমস্ত চারাগুলো দেওয়া হবে অবশ্যই সেই সমস্ত চারাগুলোর কোয়ালিটিটা অনেকটা ভালো হবে এবং দেখতেও অনেক ছোট হবে, এবং এখানে যে পলিটার পরিমাণ অনেক বড় সেখানে পলির পরিমাণটা একটু ছোট হবে, ঠিক এরকম চারাগুলো হবে। তাই যদি আপনারা কেউ স্ট্রবেরি চাষ করতে চান সেক্ষেত্রে আমাদের সাথে অবশ্যই যোগাযোগ করবেন। স্ট্রবেরির চারা রোপণ করার সময় অবশ্যই একটা জিনিস খেয়াল রাখবেন, স্ট্রবেরি গাছের যে মূলটা গোড়াটা আছে এই যে এটা একটু মাটির উপরে রাখার চেষ্টা করবেন। এটা মাটির বেশি গভীরতা রাখার চেষ্টা করবেন না, তাহলে যেখান থেকে নতুন কুশি বের হবে সেখানে মাটির আঘাত পেলে গাছটা মারা যাওয়ার সম্ভাবনা থাকতে পারে। হ্যাঁ, ঠিক এভাবে গাছের গোড়াটা একটু উপরে রাখবেন মাটি থেকে। এভাবে স্ট্রবেরি চাষ করলে স্ট্রবেরি গাছের আরেকটা অতিরিক্ত সৌন্দর্য হচ্ছে যখন এই গাছে ফল ধরবে, গাছটা জোপড়ানো হবে, ফল ধরার পর ফলগুলো চারিপাশে ঝুলে পড়বে, দেখতে অনেকটা সুন্দর লাগবে।
স্ট্রবেরির তেমন কোনো রোগবালাই হয় না, কিন্তু একটাই সমস্যা হয়, ছত্রাকের আক্রমণ। ছত্রাকের আক্রমণ থেকে বাঁচার জন্য আপনাকে অবশ্যই নিয়মিত ছত্রাকনাশক ব্যবহার করতে হবে। আপনার যদি কৃষিতে কোনো অভিজ্ঞতা থাকে, তাহলে আপনার এলাকায় সবচেয়ে ভালো কার্যকরী ছত্রাকনাশক যেটা রয়েছে গাছের ছত্রাক আক্রমণের জন্য, আপনি সেটাই ব্যবহার করতে পারেন। অথবা আপনার যদি কোনো অভিজ্ঞতা না থাকে, তাহলে আপনি বাংলাদেশ সরকার অনুমোদিত যে কোনো ছত্রাকনাশক ব্যবহার করতে পারেন। ছত্রাকনাশক অবশ্যই 10 থেকে 12 দিন পর পর ইউজ করবেন যদি গাছটা সুস্থ থাকে। আর যদি গাছ অসুস্থ থাকে, সেক্ষেত্রে 5 থেকে 7 দিন পর পর ব্যবহার করবেন। বাংলাদেশ সরকার অনুমোদিত অনেকগুলো ছত্রাকনাশক রয়েছে, কিন্তু কৃষকদের খুব পছন্দের কিছু ছত্রাকনাশক হলো রিডোমিল গোল্ড, অ্যামিস্টার টপ, ইন্ডোফিল, অটোস্টিন এবং মাকড়নাশকের জন্য ব্যবহার করতে পারেন বেবিস্টিন নামক ছত্রাকনাশকটি। স্ট্রবেরি গাছের ছত্রাক আক্রমণ যেহেতু অনেকটা বেশি এবং এই আক্রমণের ফলে যেহেতু বেশিরভাগ ক্ষেত্রে গাছ মারা যায়, তাই আপনাদেরকে নতুন আরেকটি ভিডিও উপহার দেওয়ার চেষ্টা করব ছত্রাকনাশক এবং মাকড়নাশক থেকে কিভাবে মুক্ত পাবেন। আর একটি চারা আছে আমার কাছে। এই চারাটি রোপণ করতে করতে আরেকটি কথা বলি, আপনাদের যদি উন্নত মানের স্ট্রবেরির চারার প্রয়োজন হয়, তাহলে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন। আমরা সমগ্র বাংলাদেশে উন্নত মানের স্ট্রবেরির চারা সরবরাহ করে থাকি। আমরা পাইকারি এবং খুচরা বিক্রি করে থাকি এবং ঢাকাতে হোম ডেলিভারি সহ সমগ্র বাংলাদেশে হোম ডেলিভারি দিয়ে থাকি। আপনার গাছের পরিমাণ যদি বেশি হয়, সেক্ষেত্রে আমরা সুন্দরবন, করতোয়া, এসএ পরিবহন, জননী, সওদাগর এই সমস্ত কুরিয়ার সার্ভিসের মাধ্যমে সমগ্র বাংলাদেশে গাছ ডেলিভারি করে থাকি। স্ট্রবেরির চারা রোপণ করতে করতে আমার অবস্থা পুরাই শেষ। ধন্যবাদ বন্ধুরা এতক্ষণ পর্যন্ত ভিডিওটি দেখার জন্য। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।